নিউজকাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। একটা বিতর্ক সম্প্রতি মাথাচাড়া দিয়েছে, সেটা হচ্ছে ইসকনকে খুশি করতেই কি শ্রীচৈতন্যের জন্মভূমি হিসেবে সরকারিভাবে মায়াপুরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই বিতর্কটার তৈরি হওয়ার মূল কারণ সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য পর্যটন দপ্তর যে ম্যাপ প্রকাশ করেছে আমাদের রাজ্যের উল্লেখযোগ্য পর্যটন স্থল এবং হেরিটেজ স্পেসকে দেখিয়ে, সেখানে নবদ্বীপ ধামের পাশাপাশি গঙ্গার উল্টো দিকে ইসকন যেখানে মন্দির করেছে সেই মায়াপুরকেও শ্রীচৈতন্যের বার্থ প্লেস বা জন্মভূমি স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং বিতর্কটা ঠিক এখান থেকে, কারণ সাধারণভাবে প্রাচীন নবদ্বীপ ধাম যেটা, সেটাকেই শ্রীচৈতন্যের জন্মভূমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং যারা গবেষক তাদের মতে যে সমস্ত পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকেও এটা পরিষ্কার, নবদ্বীপের যে মূল ভূখণ্ড সেখানেই শ্রীচৈতন্যের জন্মভূমির জায়গা ছিল। এটা মনে করা হয় যে শ্রীচৈতন্যের মূল যে জন্মভিটে সেটা কালের নিয়মে গঙ্গার গর্ভে তলিয়ে গেছে বটে, কিন্তু শ্রীচৈতন্যের জন্মভূমি যে প্রাচীন মায়াপুরে নয়, কিন্তু শ্রীচৈতন্যের জন্মভূমি যে ইসকন কথিত মায়াপুরে নয়, সেটা যে নবদ্বীপের মূল ভূখণ্ডে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কারণ মহাপ্রভুর বহু প্রাচীন মন্দির এবং শ্রীচৈতন্যের যারা সঙ্গী তাদের যে বাস্তুভিটে এখনও অক্ষত আছে, পাটবাড়ি থেকে শুরু করে সমাজবাড়ি বা অন্যান্য যে সমস্ত ল্যান্ডমার্ক, সেগুলি সবই কিন্তু মূল নবদ্বীপের ভূখণ্ডে। তার কোনোটি ইসকনের তৈরি করা সাম্প্রতিক মায়াপুরে নয়। আপনাদের মনে থাকতে পারে যে নবদ্বীপ ধাম রেল স্টেশনটা যদি আপনারা দেখবেন, সেখানে লেখা আছে যে এটা শ্রীচৈতন্যের জন্মভূমি। মধ্যেখানে কিছু অজ্ঞাত কারণে বা বিশেষ কোনো প্রভাবশালী মহলের লম্বা হাতের কারণে ওই শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ ধাম কথাটা মুছে দেওয়া হয়েছিল, কিন্তু নবদ্বীপবাসীর প্রবল আপত্তির কারণে সেটা আবার নতুন করে লিখে দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইসকন বা মায়াপুরও শ্রীচৈতন্যের অন্যতম জন্মভিটে বা বার্থ প্লেস, এই গল্পটা কবে থেকে এলো এবং তার সঙ্গে ইসকনই বা জড়িয়ে গেল কিভাবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে যেটা এই সাম্প্রতিক বিতর্কে উঠে এসেছে, এমনকি আনন্দবাজার পত্রিকাতেও খবরের আকারে যেটা বেরিয়েছে। নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সম্পাদক এবং এর আগেও অন্যান্য গ্রন্থে যেটা দেখা গেছে যে 1894 সালের আগে এই মায়াপুরের চর, এটা শ্রীচৈতন্যের জন্মভূমি, এরকম কোনো দাবির অস্তিত্ব ছিল না। তা 1894 সালে হঠাৎ এই দাবিটা এলো কোথা থেকে? এখানেই মূল গল্পটা। কেদারনাথ দত্ত যখন তিনি ওখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট, নদিয়ার অন্যতম ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি 1894 সালের 16ই জানুয়ারি কৃষ্ণনগরের এভি স্কুলে একটা মিটিংয়ে প্রথম দাবি করেন যে তিনি স্বপ্নাদেশ পেয়েছেন মায়াপুরের চরই নাকি শ্রীচৈতন্যের প্রথম জন্মভূমি। এবং যখন কেদারনাথ দত্ত এই স্বপ্নাদেশ পাচ্ছেন বলে দাবি করছেন, তখন কিন্তু সেই জায়গাটার নাম মায়াপুর ছিল না। জায়গাটার নাম ছিল মিয়াপুর, মুসলিম চাষি অধ্যুষিতদের একটা বসত, সংখ্যাগরিষ্ঠ মুসলিম চাষি। সেছাড়া ওখানে সদগোপ এবং অন্যান্য জনজাতির কিছু মানুষজনও ছিলেন বলে আমরা জেনেছি। কিন্তু কেদারনাথ দত্তের এই হঠাৎ স্বপ্নাদেশ পাওয়ার পরই, যেহেতু তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং ভূমি রাজস্ব দপ্তরের উপর তার যথেষ্ট প্রভাব ছিল, এই মিয়াপুরটাকে বদলে মায়াপুর করা
শুরু হয় ভূমি রাজস্ব রেকর্ডের নথিতে এবং জায়গাটার নাম ক্রমশ মায়াপুর হিসেবে পরিচিত হতে থাকে। এরপরের প্রশ্ন, যে আমরা যে প্রশ্নটা তুলছি, ইসকনের চাপে এটা ঘটেছে, ইসকনের সঙ্গে তাহলে কেদারনাথ দত্তের সম্পর্ক কোথায়? এই যোগসূত্রটা, ডটসগুলো যোগ করলে পুরো কাহিনীটা পাওয়া যাবে। কেদারনাথ দত্ত পরে বৈষ্ণব ধর্মে যখন দীক্ষিত হলেন, তার নাম হয়েছিল ভক্তি বিনোদ ঠাকুর, এবং এই ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। আর ইসকনের যিনি প্রতিষ্ঠাতা এসি প্রভুপাদ, তিনি হচ্ছেন সরাসরি দীক্ষা নিয়েছিলেন এই ভক্তি সিদ্ধান্তের কাছ থেকে। এবং এই এসি প্রভুপাদই মূলত আমেরিকায় সদর দপ্তর হিসেবে ঘাঁটি গেড়ে ইসকনকে গোটা পৃথিবীতে প্রচার করতে নেমে পড়েন। হরে কৃষ্ণ। সুতরাং আমি আশা করি দর্শকদের বোঝাতে পারছি যে পুরো ডটসগুলো কিভাবে তৈরি হয়েছে এবং মিয়াপুর কিভাবে মায়াপুরে বদলে গেছে এবং তার সঙ্গে ইসকনের যোগসূত্রটা কোথায়। আর পাশাপাশি এটাও ঘটনা যে ইসকন তৈরি হওয়া শুরু হওয়ার পর, মানে ইসকনের মন্দির মিয়াপুর বা মায়াপুর যাই বলুন, সেখানে তৈরি হওয়া শুরু হওয়ার পর যেহেতু প্রচুর জমি মন্দির কর্তৃপক্ষ নিচ্ছিলেন, সেটাকে কেন্দ্র করে একটা টেনশন ছিল, এবং সেই টেনশনকে কেন্দ্র করে একটা সংঘর্ষ হয়। সংঘর্ষে ইসকন মন্দির কর্তৃপক্ষ রক্ষীদের চালানো গুলিতে 2জন গ্রামবাসী মারাও গিয়েছিলেন। যে বিতর্কের পরিণতিতে সেই সময় একজন কর্তৃপক্ষ স্থানীয় ইসকন কর্তাকে ভারতবর্ষতে পার্সোনা নন গ্রাটা হিসেবে চিহ্নিত করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। যদিও ইসকন কর্তৃপক্ষ কাগজে কলমে এবং সম্ভবত পুলিশি নথিতেও এই ঘটনাকে ইসকনে গ্রামবাসীদের তরফে একটি ডাকাতির চেষ্টা হিসেবে চিহ্নিত করা আছে, কিন্তু সেই সময় যারা এই বিষয়টা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট কোয়ারি করেছিলেন বা প্রথমেও যখন সেখানে বিভিন্ন সংবাদপত্রে কাগজে খবর বেরিয়েছিল 80-র দশকে, এই ঘটনাটাকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইসকন মন্দির কর্তৃপক্ষের সংঘাত হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। সুতরাং আজকে ইসকনের সঙ্গে প্রায় প্রতিটি রাজ্যের শাসক দলের, বাম জমানাটা বাদ দিলে দেখা যাচ্ছে যে সম্পর্ক খুবই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকশো একর জমি কমিট করেছিলেন ইসকন কর্তৃপক্ষের জন্য। পরবর্তীতে আপনারা জানেন যে ইসকন কর্তৃপক্ষের হাতে মিড ডে মিল দেওয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে হাজার হাজার আম্মা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। যারা এটার দায়িত্বে ছিলেন তাদের আশঙ্কা তাদের গ্র্যাজুয়ালি কাজগুলো চলে যাবে, যদিও বেতন খুবই সামান্য, সেটা অন্য প্রসঙ্গ, পরে কোনো একদিন বলবো। এবার পর্যটনের মানচিত্রেই প্রথম দেখা যাচ্ছে সরকারিভাবে নবদ্বীপ ধামের পাশাপাশি এই মিয়াপুর বা মায়াপুরকেও আনুষ্ঠানিকভাবে শ্রীচৈতন্যের জন্মভূমির মর্যাদা দেয়া হয়েছে ম্যাপে। স্বাভাবিকভাবে এটা নিয়ে শোরগোল উঠেছে এবং চাপ এতটাই, নবদ্বীপের যিনি বিজেপির বিধায়ক, ঘটনাচক্রে যিনি মহাপ্রভুর মন্দিরের অন্যতম সেবায়িত বটে, তিনিও বলতে বাধ্য হয়েছেন যে আমি পর্যটনের রাজ্যে যে পর্যটন দপ্তর তার স্ট্যান্ডিং কমিটির সদস্য, আমি দেখব ঘটনাটা ঠিক কী ঘটেছে বা জানার চেষ্টা করব। আমার মনে হচ্ছে যে ইতিহাস বদল, ইতিহাসের রং বদলের যে ঘটনাবলী সাম্প্রতিককালে চলেছে, মায়াপুরকে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে শ্রীচৈতন্যের বার্থপ্লেস হিসেবে স্বীকৃতি দেয়া, সেই চেষ্টার একটা অন্যতম নজির। এবং একই সঙ্গে প্রাসঙ্গিকভাবে যে প্রশ্নটা বিভিন্ন মহল তুলতে শুরু করেছে যে ইসকনকে খুশি করবার জন্য এই মুভ কেন, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আরও একটা প্রশ্ন উঠে আসবে
যে ইসকনকে বিভিন্নভাবে খুশি করবার এই তাগিদটার মূল কারণটাই বা কোথায়? আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, ভাবনা চিন্তা থাকে, বিশেষ করে নবদ্বীপের যারা মানুষ, আমি তাদের কাছে অ্যাপিল করব যে আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং চাইলে আমাদের এই ভিডিওটা একটু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আমাদের যেটুকু দর্শকদের কাছে আমরা পৌঁছতে পারি, আমাদের যেটুকু বৃদ্ধিগত বিগত দিনগুলো ধরে হয়েছে সবটাই অর্গ্যানিক। আমাদের কোনো এটা কর্পোরেট কমার্শিয়াল বুস্টিং করবার মতো সামর্থ্য নেই। আমাদের দর্শকরাই আমাদের ভরসা। সুতরাং এই দায়িত্বটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।